দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, রাজনীতির নেপথ্যে ঘটে যাওয়া ঘটনা এবং তার বিশ্লেষণ পর্যবেক্ষণ তুলে ধরবার চেষ্টা করি। বরাবরের মতো আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথিরা যুক্ত হন। আজকে মূলত আমরা কথা বলতে চাই সংস্কারের অজুহাতে ঢিমে তালে রাষ্ট্র, এই শিরোনামে। এই কথা যখন বলছি তখন আসলে আমরা দেখছি যে আমাদের একটা শ্রেণী বা অনেকেই মনে করেন যে দেশ পরিচালনায় অনেক সময় সুশীল সমাজের প্রতিনিধিরা ব্যর্থ হন, সমালোচিত হন। সত্যিকার অর্থেই কি সুশীল সমাজ প্রতিনিধিরাই দেশ চালাচ্ছেন এবং তারা আসলে কতটুকু ব্যর্থ হচ্ছেন, সফল হচ্ছেন সে বিষয় নিয়ে আমরা আজকে মূলত কথা বলতে চাই। এবং আমরা দেখছি যে একের পর এক আন্দোলন, একের পর এক দাবি দাওয়া নিয়ে আসলে মানুষ হাজির হচ্ছেন, সেখানে সরকারও অনেক সময় অসহায় হয়ে যাচ্ছেন। সব মিলিয়ে সংস্কারের বিষয়টি নিয়ে আমরা অনেকদিন ধরে আলোচনা শুনছি। সংস্কার এবং নির্বাচন এই দুটিকে নিয়ে তর্ক বিতর্ক চলছে। সংস্কারের অজুহাতে সত্যি কি রাষ্ট্র ঢিমেতালে চলছে নাকি রাষ্ট্র আসলে স্বাভাবিক গতিতেই চলছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। ডান দিকে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি শামীম কামাল আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা শুরুটা করতে চাই ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল আপনাকে দিয়েই। আজকের যে আলোচনা শিরোনাম আমরা বলছিলাম দর্শকদের, যে সংস্কারের অজুহাতে ঢিমে তালে রাষ্ট্র। আমরা দেখছি তিতুমির কলেজ নিয়ে আন্দোলন, আমরা দেখেছি ট্রেনের ধর্মঘট এখনও চলছে, সেখানে একের পর এক কর্মসূচি দেওয়া হচ্ছে। আমরা দেখেছি মাদ্রাসার ইবতেদায়ী মাদ্রাসার পক্ষ থেকে তারা আন্দোলন করছেন শিক্ষকরা। একের পর এক দাবি দেওয়া। আমরা সরকারের 100 দিনে দেখেছি 106টি আন্দোলন হয়েছে, এখন তো আরও বেশি। তো সব মিলিয়ে আসলে সত্যি কি মনে করেন যে রাষ্ট্র অনেকটা ঢিমেতালে চলছে, নাকি এখানে সংস্কারের অজুহাত, নাকি সংস্কারটা তো আমরা জানি অত্যাবশ্যকীয়? আপনাকে ধন্যবাদ আজকের সহ-আলোচককে, ধন্যবাদ নিউজ 24-এর দর্শক শ্রোতা মণ্ডলীকে। সর্বপ্রথম একটি আমার নিজস্ব ব্যাপার দিয়ে শুরু করি, যদি আমাকে সুযোগ দেন। নিশ্চয়ই। আজকে ডিবিসি নিউজে একটা খবর প্রচার করা হয়েছে, আমাকে সহ সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া সহ জেনারেল বেলাল, হাসান সরওয়ার্দী, জেনারেল এতেশাম, এই 5 জনকে কেন্দ্র করে একটা নতুন রাজনৈতিক দল আমরা গঠন করছি, এরকম একটা খবর প্রকাশ করা হয়েছে। এটা সর্বৈব একটা মিথ্যে কথা এবং এটা নিয়ে পুরো নেট দুনিয়া প্রায় অস্থির হয়ে গেছে। বিশেষ করে নিউ ইয়র্কে আমার একজন ছোট ভাই আছেন, আমার কলিগ, উনি প্রায় সময় এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলেন। উনি গোয়েবলসের সন্তানদের মতো খুব দায়িত্ব জ্ঞানহীনভাবে কাজ করছেন, মিথ্যা প্রচার করে যাচ্ছেন। আমি একটা রাজনৈতিক, আমরা সকলে মিলে ভালো মানুষদের নিয়ে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের কথা চিন্তা ভাবনা করছি। শুধুমাত্র ভালো মানুষ এখানে থাকবে, যে কোনো পেশারই হোক না কেন, সেই প্রক্রিয়া চলছে। আমরা আশা করি সামনে এটা আত্মপ্রকাশ করব। মানে এখনো দলের নাম ঘোষণা না, আমরা এখনো এটা ঘোষণা করিনি, আলোচনা করছি। অবশ্যই ভালো দেশপ্রেমিক, যাদের চরিত্র কলঙ্কমুক্ত, শুধু তারাই আমাদের দলে থাকতে পারবে। কোনো কুলাঙ্গার, কোনো অর্থ পাচারকারী, কোনো দলবাজ, কোনো ডিগবাজিবাজ দেওয়া কোনো মানুষ এখানে থাকবে না। কিন্তু আমার এই ছোট ভাই নিউ ইয়র্ক শহর থেকে প্রায়শ আজকে সে লাইভ করেছে এটার উপরে, এবং আমি 2023 সালে আমার সম্পর্কে একটা মন্তব্য করেছিল, এটার সত্যতা এটার সাথে যুক্ত করেছে। সে বহুলাংশে সে মিথ্যা কথা বলেছে এবং এটা আমি ডিবিসি নিউজকে আমি প্রতিবাদ করেছি। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এটার প্রতিবাদ পাঠিয়েছেন। সুতরাং এটা একটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার সততা, আমার দেশপ্রেম, আমার মানে ইমান, এসব প্রমাণ করতে হলে আমার এই ছোটো ভাই সহ সারা দেশবাসীকে আমি বলতে চাই, কয়েকবার জন্ম নিতে হবে। আশা করছি এটা আমি বুঝাতে পেরেছি। ভবিষ্যতে তারা সকলে সাবধান থাকবেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটা বললেন, আসলে আমরা একটা অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছি। সংস্কার প্রক্রিয়া চলছে, ইতোমধ্যে প্রায় 4টা বড় বড় সংস্কার কমিটি সাবমিট করেছে এবং সুপারিশগুলো আমি পড়েছি। আসলে এগুলি বাস্তবায়ন যোগ্য কিনা আমি এটা নিয়ে প্রচন্ড সুপারিশগুলোকে চমৎকার মনে করেন না, আমি চমৎকার মনে করছি না। কারণ আপনি সিস্টেম, এই সংস্কারের মাধ্যমে যতই আপনি চেঞ্জ করেন না কেন, চরিত্র যদি পরিবর্তন না হয়, খোলস যদি মানে আপনার খোলস দিয়ে তো কিছু হবে না। এই যে বিভিন্ন বাহিনীর যে পোশাক পরিবর্তন, এই প্রস্তাবগুলো বাস্তবায়ন হলেই তো একটা সিস্টেম দাঁড়াতে পারে নাকি? না, সিস্টেম দাঁড়াবে কখন? আপনার সিস্টেমের তো এখানে অনেকগুলি ভালো ভালো সুপারিশ আছে। বিএনপি 31 দফার মধ্যে এই সুপারিশগুলো দেয়নি, দিয়েছে, এবং বিএনপিও চাচ্ছে এগুলি, বা অনেক রাজনৈতিক দল চাচ্ছে এই সংস্কারগুলি। কিন্তু কথা হচ্ছে প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতটা, এর মধ্যে গত 6 মাসে প্রায় 150 আন্দোলন হয়েছে। আমরা ঘুম থেকে ওটা নতুন নতুন আন্দোলন দেখতে পাচ্ছি। মানে কোন দিকে দেশ যে কোথায় যাচ্ছে
এটা আমরা আসলে মানে শঙ্কিত হয়ে যাচ্ছি। কিন্তু এখন যে পরিস্থিতি আমার মনে হচ্ছে যে কতিপয় সংস্কার ঐক্যমত্যের উপরে ভিত্তি করে তাড়াতাড়ি এটা যদি নির্বাচন দেওয়া যায় তাহলে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচির থেকে মতো একটা অবস্থায় থেকে আমরা পরিত্রাণ পাবো। কেননা এখন অধৈর্য হয়ে গেছে মানুষ, রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে গেছে, কত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় সেটা নিয়ে অস্থির হয়ে গেছে। আবার কেউ বলছে সংস্কার হোক। এই যে সংস্কারের একটা ঝুঁকি আছে, সংস্কার তো একটা পুরানো বিল্ডিংয়ের মতো, এর উপরে আপনি নতুন করে পলেস্তারা দিলেন, রং করলেন, বাইরে থেকে খুব সুন্দর দেখালো, ভিতরে তো একদম অন্তঃসারশূন্য। তা সেক্ষেত্রে আজকে যে সংস্কার দিয়ে মানে নির্বাচন ব্যবস্থা সংস্কারে আমি কথা বলি, এখানে বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, এখানে আপনার সিনেট হবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলি তো ঐক্যমত আসতে হবে। ঐক্যমত আসার মতো জাতি আমাদের না। আমাদের 3000 বছরের ইতিহাসে শুধুমাত্র যখন মোহাম্মদ বিন তুগলক নদিয়া আক্রমণ করেছিল তখন একবার ঐক্য হয়েছিল, এছাড়া কিন্তু 3000 বছর আমাদের জাতির ইতিহাসে একটা কোনো এর আগে ইতিহাস জাতীয় ঐক্যের উপরে আপনার এখানে আরেকটা প্রোগ্রাম করেছিলাম। আপনি কথা বলেছেন বাংলাদেশের 3000 বছরের ইতিহাসে ঐক্যের কোনো সংজ্ঞা নেই। কোনোদিন এই জাতীয় ঐক্যবদ্ধ হতে পারবে না। ঐক্যের ব্যাপারে আপনি আশাবাদী না? মোটেই না, নাই। এটা জাতীয় চরিত্রের মধ্যে থাকতে হবে। ফেব্রুয়ারিতে তো সুতরাং এখন দেখেন এমন একটা ব্যবস্থা হচ্ছে যে যার যখন যেটা মনে হচ্ছে সে সেটা দাবি করছে। দেখুন এই যে আপনাদের নিউজ চ্যানেলগুলি, বিভিন্ন চ্যানেলগুলি যা আছে, কিছুদিন আগে আপনারা কি বলতেন আর আজকে, আমি আপনাকে স্পেসিফিক কোনো চ্যানেলকে বলছি না, পুরো সুর পাল্টে ফেলে গণমাধ্যমকে আপনার। তাহলে কি আপনি বলেন যে দেখুন বিচার ব্যবস্থা সমস্ত মামলা যেটা হয়েছে আওয়ামী লীগ সঙ্গে সবকিছু খালাস হয়ে যাচ্ছে। বিচার বিভাগ বলেছে যে 10 লাখ অস্ত্র মামলা কি ঘটনা ঘটেনি, 21শে আগস্ট কি ঘটনা ঘটে নাই, গ্রেনেড হামলা ঘটে নাই, তাহলে A to Z যারা জড়িত সবাই এখান থেকে রিলিজ মানে খালাস পাচ্ছে কিভাবে? বিচার বিভাগ বলেছে, তাহলে কি পাখির ঠোঁটে এগুলো অস্ত্রগুলো আসলো, এই 10 লাখ অস্ত্র আসলো? সুতরাং আমাদের সিস্টেমে বড় গলদ আছে। সংস্কার এখন উদ্ভ্রান্ত, আমাদের সিস্টেমটা কিরকম, যখন যিনি ক্ষমতায় থাকছেন ক্ষমতামুখী, এক্স্যাক্টলি, যে যখন আসে সে ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন কলাকৌশল। তবে হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু দায়বদ্ধতা আছে। দেখুন এই জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেন্ট মার্টিনে যাওয়া পর্যটন নিষেধ করেছে। এটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কোনোদিনই করবে না, করেননি। এবং বিশ্ব ব্যাংকের চাহিদা অনুযায়ী লোন পাওয়ার জন্য যা দরকার অন্তর্বর্তী তাই করছে। এবং তারা ভ্যাট বসিয়ে মনে করেছেন যে জনগণ আন্দোলন করেছেন, সরিয়ে নিয়েছে। এক্স্যাক্টলি, এটা হলো রাজনৈতিক অনেক বিবেচনা তাদের উপরে। এখন 6 মাস 1 বছর আমরা সময় দিয়েছি, তার মধ্যে প্রতিনিয়ত যদি তাদের উপরে চাপ সৃষ্টি হয় তাহলে তারা কাজ করবে কিভাবে? তো সুতরাং সব মিলে আমার মনে হয় এখন একটা অস্থির, একটা জটিল সমস্যার মধ্যে আমরা আছি। এটার থেকে নিষ্কৃতি পাই চলে সবাইকে ধৈর্য এবং সহনশীল একটা বিষয়। দেখুন নির্বাচনের যে একটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে, হয় ডিসেম্বরের শেষে অথবা এই তো 6 মাস, 6 মাসের ব্যবধান। এখানে কি আমরা সব রাজনৈতিক দল ধৈর্য রাখতে পারছি? নিশ্চয়ই না। এত অধৈর্য হলে কিভাবে হবে? সুতরাং আমার মনে হয় যে আমরা প্রচণ্ড অসহনশীল একটা জাতি, অস্থির জাতি এবং হুজুগ প্রিয় জাতি। যে কোনো সমস্যা হোক না কেন হুজুগ দিয়ে, আবেগ দিয়ে আমরা একটা সমাধান করে ফেলি। যে মুহূর্তে সমাধান হয়ে যায় আমরা সাথে সাথে আত্মবিস্মৃত হয়ে যাই আর কি। আমাদের মাসের মতো আমাদের মেমোরি, অল্পক্ষণের মতো সব কিছু ভুলে যাই। এখন বলতে লোকজন শুরু করেছে যে ওই দলে ভালো ছিল। এইটাই হচ্ছে আমরা হচ্ছে অনেক ভুলো জাতি, সবসময় বলা হয় বাঙালি ভুলে যাওয়া আত্মবিস্মৃত জাতি, এবং আমাদের কোনো সময় আমরা দেখব না যে একটা সঠিক পথে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। নেতৃত্ব এবং জাতীয় ঐক্য গুরুত্বপূর্ণ। প্রত্যাশা করি এবার যে তারা যেহেতু ফেব্রুয়ারিতে বসবেন, আমরা আসবো আপনার কাছে শামীম কামাল আবারও। ধন্যবাদ আপনাকে আপনার পর্যবেক্ষণের জন্য। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান রয়েছেন, একজন শিক্ষক, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনার কাছে যে বিষয়টি নিয়ে জানতে চাইবো যে আমরা কোথাও একটা রাষ্ট্রের গতিশীলতার ক্ষেত্রে, চলবার ক্ষেত্রে জনগণের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, সবার মধ্যে এক ধরনের একটা ছন্দপতন অথবা অস্থিরতা আমরা দেখছি। যে আন্দোলনকে ঘিরে নানা রকম একটা উদ্বেগ আছে, ব্যবসায়ীদের মধ্যে হয়তো এক ধরনের আস্থার সংকট রয়েছে, সব মিলিয়ে একটা ছন্দপতন কেউ বলছেন। আপনি মনে করেন কিনা যে আসলে সংস্কারের আজকের যে আলোচনার বিষয়বস্তু নিয়ে যদি বলি, আদৌ কি আসলে রাষ্ট্র ঢিমে তালে চলছে, নাকি রাষ্ট্রকে যেন গতিশীল না হতে দেওয়া হয় সেজন্য অনেকভাবে চাপ দেওয়া হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে যিনি আছেন ওনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি, দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত ওনার বক্তব্য শুনছিলাম এবং এর মধ্যে আপনার যে মন্তব্য এবং আপনার সূচনা বক্তব্য সব আমি শুনলাম। আসলে একটা ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সরকার 6 মাস হলো প্রায় তারা দেশ পরিচালনা করছেন। এই সরকারের সমস্যাটা হলো যে এই সরকারের কাছে জনপ্রত্যাশাটা এটা একেবারে আকাশ সমান।
সেই জনপ্রত্যাশার সাথে সঙ্গতি রেখে যে সরকারের কার্যক্রম পরিচালনায় আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম অন্তত 6 মাসে সেটি অনেক ক্ষেত্রেই হয়নি। কিছু কিছু ক্ষেত্রে যে হয়নি তা না, অনেক ক্ষেত্রেই সেটি হয়নি। উপরন্তু এই সরকার জনপ্রত্যাশার সাথে সঙ্গতি রেখে কাজ করার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে। এর সাথে প্রতিনিয়তই মানুষের যে প্রত্যাশার চাপ, এটা তাদের উপর বাড়তি চাপ হিসাবে প্রতিনিয়তই পড়ছে। এবং এই সরকার যে প্রতিষ্ঠিত হয়েছিল তার 3টা লক্ষ্যমাত্রার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল সংস্কার। আপনি আজকে একটা ডেভেলপমেন্টের কথা শুনেছেন যে সংস্কার কমিশনগুলো 8 তারিখের তাদের রিপোর্ট, পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করবে। আইন উপদেষ্টা সাংবাদিক সম্মেলনে সকল সংস্কার কমিশন মানে 6টাই, আর বাকি যেগুলো করা হয়েছে সেগুলো তো এখনো ওইভাবে ফাংশনই করছে না। এই 6টি তারা প্রকাশ করবে এবং পূর্ণাঙ্গ প্রকাশের দিনেই স্টেক হোল্ডার, বিশেষ করে রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত শক্তি যুক্ত ছিল তাদের কাছেই সরকারের তরফ থেকে এই কমিশন রিপোর্টগুলো পেশ করা হবে, তাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারপরে সেইগুলোর উপর আলোচনা করার জন্য একটা ঐক্যমত্য কমিশনের কথা আপনারা শুনছেন যে একটা ঐক্যমত্য কমিশন হবে। সেই কমিশনের মাধ্যমে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে এই সংস্কারের ভবিষ্যৎ রূপরেখা চূড়ান্তকরণ এবং তা বাস্তবায়নের পথে যাবে সরকার। ইতিমধ্যেই সময় অতিক্রান্ত হয়েছে 6 মাস। এই 6 মাসে সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর এক ধরনের প্রত্যাশা ছিল, সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশা ছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিন্ন ভিন্ন রকম প্রত্যাশা ছিল। আমরা যদি সেই প্রত্যাশাগুলোর কথা বিবেচনা করি তাহলে আমরা বলবো যে যারা প্রত্যাশী ছিলেন অধিকাংশ ক্ষেত্রেই তাদের প্রত্যাশার সাথে প্রাপ্তিটা সেই অর্থে যোগ হয়নি, ফলে তাদের মধ্যেও এক ধরনের আপনি বলবো যে হতাশা বলেন, অসহিষ্ণুতা বলেন, সেটাও তাদের মধ্যেও তৈরি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটছে প্রতিদিনই। আমরা রাস্তাঘাট সেখানে দেখতে পাচ্ছি। এখন এই যে সংস্কার, এই সংস্কার একটু আগে উনিও বলেছেন যে সংস্কার এটা আসলে একটা ছোট ক্যানভাসের মধ্যে দেখার কোনো সুযোগ নেই। আর সরকার যে উদ্যোগগুলো নিয়েছে সব জায়গাতেই তো সংস্কারের প্রচেষ্টাটা চলছে এবং সেইখানে ইতিমধ্যেই যতগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেশ হয়েছে তাদের খণ্ডিতাংশ আমরা ইতিমধ্যেই জেনেছি এবং জানার পরেই কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়াও কিন্তু দেখতে পাচ্ছি। একটু আগে উনি বলেছেন যে উনি পড়েছেন, আমি এত ভালো করে পড়িনি, কেননা অপেক্ষায় আছি যখন পূর্ণাঙ্গ সংস্কারের প্রকাশ হবে তখন আমরা সেইগুলো দেখব। তো যারা আগ্রহী কৌতূহলী তারা কিন্তু ইতিমধ্যেই দেখেছেন এবং মিশ্র প্রতিক্রিয়া কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে। আপনি দেখেন আমাদের যে একটা জনসংস্কার কমিশনের রিপোর্টের একটা বক্তব্য শুধুমাত্র সাংবাদিকদের সাথে কমিশন প্রধান বলেছিলেন, সেই বলার পরিপ্রেক্ষিতে যে প্রতিক্রিয়াটা হয়েছিল আমি জানি না এই প্রতিক্রিয়ার ফল হিসাবে সেইখানে আরও কিছু রিভিশন হয়েছে কিনা, যখন এটি আসবে আমরা দেখতে পাবো। ফলে আপনি যে সংস্কারের কথা বলা হয়েছে, যে সংস্কার কমিশন রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট স্টেক হোল্ডারদের সাথে যে আলোচনা হবে সেই স্টেক হোল্ডারদের মধ্যে কারা যুক্ত থাকবেন, রাজনৈতিক দলগুলোর বাইরে বৈষম্য বিরোধী মানে আন্দোলনের সাথে যুক্ত শক্তিগুলোর সাথে কথা বলা হয়েছে, সুশীল সমাজের প্রতিনিধিরা আছে, আরও আমাদের দেশের সাধারণ মানুষেরও কিন্তু মানে মত দেওয়ার সুযোগ আছে। তো এইগুলো কতগুলো তারা গ্রহণ করবেন এবং সেইগুলোর গ্রহণের পরিপ্রেক্ষিতে মিনিমাম একটা সমঝোতা হবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন এখনো আমাদের কাছে আছে, আমরা এখনো স্পষ্ট না। ফলে সংস্কারকে কেন্দ্র করে রাজনীতিতে এক ধরনের যে বিতর্ক তৈরি হয়েছে, এক শ্রেণীর লোক বলছেন যে পরিপূর্ণ সংস্কার এবং করেই নির্বাচনের দিকে যেতে হবে, আরেক দল বলছেন যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যূনতম সংস্কার করে একটা গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন যেন হতে পারে, সেই ধরনের একটা নির্বাচনের ব্যবস্থার মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতেই মানে এই সংস্কারের দায়িত্বভার অর্পণ করে যেতে হবে। এবং আজকে আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনের পরেও আমরা দেখেছি যে সংস্কারের দীর্ঘ, তারপরে মধ্যম এবং স্বল্পমেয়াদী রূপরেখা বা নির্দেশনা সেইখান থেকে আসতে পারে। তো সব কিছু মিলিয়ে আমি এই 6 মাসে সরকারের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু হতাশ হলে তো চলবে না। একটু আগে উনি যেটি বলেছিলেন যে এটা কোনো স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়নি, বলতে গেলে একটা বড় রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে এটি এসেছে। বহু মানুষের জীবন উৎসর্গ, বহু মানুষের মানে ত্যাগ তিতিক্ষার ফলে একটা ফ্যাসিস্ট রেজিম থেকে আমরা মুক্ত হয়েছি এবং একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে এই মানুষ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে।
কিন্তু আমরা একই সাথে লক্ষ্য করছি যে সরকারের তরফ থেকেও আমরা যেরকম ধরে প্রত্যাশা করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে রাজনীতি এবং অন্যান্য ক্ষেত্রে সরকারের সাথে যারা যুক্ত আছেন তাদের কিছু বক্তব্য, তাদের কিছু অবস্থানের প্রকাশ, সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের বিতর্কের উত্তাপ কিন্তু রাজনীতির মাঠে মানে ছড়িয়ে পড়ছে। এতে অনেকে আশঙ্কা করছেন যে এই সরকার শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যাবে কিনা। আমরা কিন্তু এটা কোনোভাবেই চান না, উনি চান না, আমরা চাই না, দেশের কোনো মানুষই চায় না। এমনকি রাজনৈতিক দল যারা রাজনীতির মাঠে এখন কিছুটা উত্তাপ ছড়াচ্ছেন তারাও কিন্তু আলটিমেটলি এটা চান না, এটা তারা সবাই বলেন। রাজনীতিতে কিছু কৌশল আছে, সেই কৌশলগুলোর বাস্তবায়নের জন্য সরকারের উপর একটা চাপ প্রয়োগের জন্য তারা এই কথাগুলো বলেন। কিন্তু আমরা যেটা এখন প্রত্যাশা করব, 6 মাস চলে গেছে, মানুষ কিন্তু এখন এই সরকারের আমলনামার হিসাব করতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, তিনি একজন সক্ষম মানুষ, কিন্তু সরকারে অন্য যারা আছেন তারাও কিন্তু তাদের কার্যক্রমের মধ্য দিয়ে ডক্টর ইউনূসের সাথে সমতালে না চললেও অন্তত তার কাছাকাছি রেইসে তাদের যদি না থাকতে পারেন তাহলে কিন্তু এই সরকারের যে গতিশীলতা আমরা প্রত্যাশা করছি সেই গতিশীলতা আসবে না। আপনি দেখেন ইতিমধ্যেই আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অস্থিরতা তৈরি হয়েছে, বিশেষ করে 7 কলেজ কেন্দ্রিক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে এর সাথে আমাদেরও এক ধরনের সংশ্লিষ্টতা আছে। সেটিও কিন্তু আমরা মনে করি যে এটি যথাযথভাবে মানে হ্যান্ডেল করা হয়নি। এটা মানে সরকারের পক্ষ থেকে যারা সংশ্লিষ্ট ছিলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানেও আমরা হয়তো দায়িত্বশীল আচরণ করতে পারিনি। স্যার মনে করেন যে আমরা যে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি, যে আন্দোলন, রেল ধর্মঘটের কথা বলি বা এই যে তিতুমির কলেজের কথা বলি, এগুলো আসলে আরেকটু শক্ত হাতে হ্যান্ডেল করা যেত এবং শুরুতে এটাকে আসলে চাইলে ম্যানেজ করা যেত। সেই জায়গাটাই আসলে সরকার কোথাও কোথাও ব্যর্থ হচ্ছে। দেখুন, এই সরকার যে কাজটি করেছে প্রথম থেকেই, আপনার মনে আছে যে এই সরকার ক্ষমতায় আসার পরপরই যে কাজটি হয়ে গেল, যেটি হলো যে আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের একটা অন্যায্য দাবি আদায়ের জন্য তারা যে সরকারের উপর চাপ সৃষ্টি করে সচিবালয়ে প্রবেশ করে এক ধরনের করার শুরু কিন্তু সেইখান থেকেই। এবং এরপরে একটার পর একটা আন্দোলনকারীদের কাছে সরকারের যে আমরা বলবো যে নমনীয়তা এটা কিন্তু অন্যদেরকে দুর্বলতা হিসেবে উৎসাহিত করেছেন। এবং এটি আমরা মনে করি যে সরকার খুব খর্গ হবে না, কিন্তু একটা পর্যায়ে আপনাকে রাষ্ট্রীয় শৃঙ্খলা, সরকারের মধ্যে শৃঙ্খলা রক্ষা করার জন্য মিনিমাম যেটুকু করার দরকার আমরা কিন্তু অনেক ক্ষেত্রে সেটুকু আমরা দেখছি না। তিতুমির ইস্যু, তিতুমিরের ছাত্ররা, এখানে 43 থেকে 45 হাজার শিক্ষার্থী আছে। সেই আন্দোলনের সাথে আপনি দেখেছেন যে প্রথম যেদিন আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিল 5 জন শিক্ষার্থী প্রথম বসেছিল। তো এইগুলো সরকার এদের সাথে অব্যাহত ডায়ালগ বা বিভিন্নভাবে এদেরকে কিন্তু মিনিমাইজ করার জন্য তৎপরতা আমরা প্রত্যাশা করেছিলাম। ফলে সেটি শুধুমাত্র তিতুমির কলেজ বা অন্যান্য ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমাদের সেটি হয়নি। তারপরেও আমি বলবো যে এখন যে সময়টুকু গেছে, আমাদের এই 6 মাসের অভিজ্ঞতা থেকে সরকারকে সামনের দিকে আরও সুপরিকল্পিতভাবে আগাতে হবে। জি, নিশ্চয়ই আরও সুপরিকল্পিত হওয়ার সুযোগ আছে। এবং আমরা যেটি দেখছিলাম যে যেহেতু জনগণের আকাঙ্ক্ষা অনেক বেশি, একটা নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে মানুষের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে সেই প্রত্যাশা পূরণে অনেক ক্ষেত্রেই ছন্দপতন হচ্ছে। কেউ কেউ বলছেন সেখানে সরকার ব্যর্থ হচ্ছেন। আমরা নিত্যপণ্যের দামের ক্ষেত্রে এই কথাগুলো অনেকবার শুনেছি যে সরকার এই জায়গাটাতে ব্যর্থ হয়েছেন। আমরা যখন এই ধরনের আন্দোলনগুলো দেখি তখন মানুষ আসলে এক ধরনের হতাশ হয়ে পড়েন কখনো কখনো। সেই জায়গাটা যেন না তৈরি হয় সেটা নিয়ে আমরা আরও কথা বলতে চাই। আমাদের একটা বিরতি থেকে ফিরে এসে আমরা কথা বলি। দর্শক, আড়াইসিএল স্টিল গণতন্ত্রে আমরা সংস্কারের অজুহাতে ঢিমে তালে রাষ্ট্র, এই শিরোনামে কথা বলছি। আমাদের সঙ্গে 2 জন অতিথি রয়েছেন, আমরা আরও কথা বলবো, আশা করি আলোচনা উপভোগ করবেন। একটা ছোট্ট বিরতি থেকে ফিরছি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আড়াইসিএল স্টিল গণতন্ত্রে সাথে আছি বাবু কামরুজ্জামান। কথা বলছি সমসাময়িক নানা বিষয় নিয়ে। সংস্কারের অজুহাতে ঢিমে তালে রাষ্ট্র, এই শিরোনামে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক, স্বাগত জানাচ্ছি। আর আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। শামীম কামাল, আপনার কাছে আসতে চাই। আমরা সংস্কারের অজুহাতে রাষ্ট্রের যে ছন্দহীনতা বা গতিহীনতা সেটা নিয়ে কথা বলছিলাম। কোথাও কি মনে করেন কিনা যে মানুষের যে প্রত্যাশার জায়গা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আসলে সত্যিকার অর্থে কি বিপ্লবের যে অভিপ্রায়, সেই অভিপ্রায় বা অভ্যুত্থানের যে অভিপ্রায়, সেখানে আসলে ধারণ করা এখন যাচ্ছে না, অথবা প্রতিদিন একটু একটু করে অস্থিরতা তৈরি হচ্ছে সমাজে, সেইটা আসলে এরকম একটা পরিস্থিতিতে আমরা হাঁটছি কিনা? যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে সমাধানটা কি?
যদি সোজাসাপটা উত্তর দিতে চাই তাহলে বিপ্লব থেকে যে মানুষের আকাঙ্ক্ষা সেটা ভীষণভাবে ব্যাহত হয়েছে। শুধু ব্যাহত না, আমি মনে করি আহত হয়েছে। কারণ এটাকে আমরা এখন অনেকেই বিপ্লব বলতে চাচ্ছি না, অনেকে গণ অভ্যুত্থান বলছে। পৃথিবীর ইতিহাসে যে সফল যে বিপ্লবগুলি আছে তার মধ্যে একটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব 1789 সালে। সেই সময় একটা ঘটনা বলি, 1789 সালের 20 জুন তখন কিন্তু সকল বিপ্লবী টেনিস কোর্টে বসেছিল। এটার নামই হলো টেনিস কোর্ট ওথ। তারা বসে বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাদের একটা ভালো সংবিধান দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। সো যারা সংবিধান তৈরি করবেন তারা এক জায়গায় বসলেন, ওইদিকে গিলোটনে লাগাতার ফাঁসি হয়ে যাচ্ছে যারা মানে বিপ্লব বিরোধী ছিল, আর এদিকে এই সংবিধান তাদের যে 3টা নীতি ছিল, লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি, হ্যাঁ, এই কারণে ফরাসি বিপ্লব সফল। কিন্তু আমাদের এখানে বিপ্লব হওয়ার পরে, বিপ্লব এখন তো অনেকে বলতে চাচ্ছে না, জি অভ্যুত্থানই বলি আমরা, তারপরেও তো সেটাও এটা গণ অভ্যুত্থান। এখন তো যাদের স্বার্থের বিরোধী তারা বলবে গন্ডগোল, যারা আওয়ামী লীগ বা যারা দোষর তারা বলছে গন্ডগোল, তারা বলবে যে এটা অবৈধ একটা মুভমেন্ট হয়েছে, তাই না? সুতরাং যখন সাধারণ মানুষের গণ আকাঙ্ক্ষার যে ছোট্ট দুইটা জিনিস, এই দুইটা কিন্তু মানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে ভীষণভাবে। একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দুইটাই কিন্তু মানে শনৈভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আসলে সরকারের কি করার ছিল? সরকারের অনেক কিছু করার ছিল, এখন অনেক কিছু করার আছে। দেখেন, এই প্রথমবারের মতো কিন্তু সশস্ত্র বাহিনীকে ইনআইট টু সিভিল মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ নিয়োগ দেওয়া হয়েছে। যদি সশস্ত্র বাহিনীকে বহুমাত্রিক ব্যবহার করা হতো তাহলে 15 দিন বা 1 মাস অনেক আগে দিয়েছেন না, দিয়েছে তো 3 মাস হলো, তাহলে সশস্ত্র বাহিনী তো প্রপার ইউজ করা হচ্ছে না। আজকে যদি প্রত্যেকটা উপজেলা সশস্ত্র বাহিনী একটা ডিটাচমেন্ট থাকে, সরকার করছেন না, তারা সহযোগিতা করছেন সব মানে সশস্ত্র বাহিনী তো সে সুযোগ নাই, সরকার যেভাবে চাইবে সেভাবে করতে বাধ্য। দেখুন 111 সরকারের থেকে এই সরকারের একটা অনেক তফাৎ আছে। 111 সরকার ছিল কিন্তু সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রিত, আর এখানে হলো সমর্থিত, এই দুটোর মধ্যে তফাৎ আছে। 111-এ মঈনুদ্দিন যা চেয়েছেন ফখরুদ্দিন সেই তালে নেচেছেন, কিন্তু এবার কিন্তু ব্যাপারটা টোটালি ডিফারেন্ট। যেভাবে সরকার চাইবে সেভাবে সশস্ত্র বাহিনী, আপনি বলেন যে কোনো একটা জায়গা দেখান যেখানে সশস্ত্র বাহিনী একটা কাজ মানে দায়িত্ব দিয়ে সে দায়িত্বটা পালন করতে ব্যর্থ হয়েছে। নো, বাংলাদেশের কিন্তু ভরকেন্দ্র হলো সশস্ত্র বাহিনী। এই ভরকেন্দ্র যদি মানে কোনো সময় কম্প্রোমাইজ হয়, জাতির অস্তিত্ব কিন্তু বিলোপ হয়ে যাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন আমার প্রিয় শিক্ষকের কথা মনে পড়ে, জনাব সাইফুল ইসলাম, উনি চমৎকার বাংলা, সারা জীবনে উনি কোনো বিদেশি শব্দ ব্যবহার করেন নাই। এরকম একজন মানুষ, এরকম যাত্রাভিমান তার ছিল। এবং ওই যে চেয়ার মানে মানে এটার যে টেবিল যেমন অনেক আছে বাংলা মানে চলে আসে, তাও বলতেন না। তো ওনার একটা কবিতার বই ছিল, তারা মাঠে পারে ডিম। তো ওনার একটা কবিতা ছিল, যে মানে কান টানলে মাথা আসে, মাথা টানলে কান, জ্যাকব অলওয়েজ মাস্টার অফ নান। মাস্টার মশাই দেশের খবর কি? দেশের খবর একটু রসদ জাবর কেটে নিই। তাহলে বিষয়টা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, এবং তারা কি ওই আমার প্রিয় শিক্ষকের কবিতার মতো মাঠে ডিম পাড়ছেন? তারা জানেন না কিভাবে এটা অন্তর্বর্তীকাল কিভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে? কারা চাঁদাবাজি করছে জানেন না? তারা নিষ্ক্রিয় থাকছে কিভাবে? এই সুযোগ কি তাদেরকে বারবার দেওয়া হবে? এবং যতই দিন যাচ্ছে ততই কিন্তু মানুষের মধ্যে হতাশা। দেখুন, এই যে সংস্কারগুলো হয়েছে, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনে স্পষ্ট বলেছে, 4টা গ্রাউন্ড উল্লেখ করেছে যে এই জায়গাটাতে আমাদের স্বাধীনতা ভীষণভাবে খর্ব হবে। আপনি দেখুন, 250 বছরের ইতিহাসে 18 পৃষ্ঠার সংবিধান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চলছে, তাদের তো একটা অ্যামেন্ডমেন্ট করতে হচ্ছে না। আমাদের যে নির্বাচন ব্যবস্থা সংস্কার সুপারিশ করা হলো, প্রথম অধ্যায়ে কেন আপনার সাংবিধানিক অধিকার, মানবাধিকারের মতো বিষয়গুলো আসবে, যেগুলো জীবনে কখনো ধরা যাবে না, যে সরকার আসুক না কেন। এত বারবার যদি আপনি পরিবর্তন করেন তাহলে কিভাবে সম্ভব? আবার দেখুন, প্রত্যেক দিন গত 2 তারিখে আহত ছাত্ররা, তারা প্রধান উপদেষ্টার অফিস আক্রমণ করেছে। তো এগুলি কি প্রায়োরিটি ছিল না? তাহলে আমরা যাচ্ছি তো কোথায়? হ্যাঁ, প্রচুর বাইরের থেকে কিছু টাকা আসছে, রেমিটেন্স আসছে। রেমিটেন্স তো যখন দেশের অবস্থা খারাপ হয় তখন রেমিটেন্স বেড়ে যায়, কারণ রেমিটেন্স পাঠায় সব অসহায় কৃষক, মানে শ্রমিক, যারা বাইরে ডে লেবারার, তারাই কিন্তু বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। কোনো প্রফেশনাল কিন্তু রেমিটেন্স পাঠায় না। সুতরাং রেমিটেন্স পাঠানোটাকে আমি কিন্তু উন্নতির কোনো সূচক দেখি না। তাছাড়া আপনি বলেন কোন জায়গাটায় আমরা উন্নতি করছি? না, আবার আন্দোলন যারা করছেন কেউ মনে করেন যে এখানে ষড়যন্ত্র হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে না। একটা বিপ্লবের হলে প্রতি বিপ্লব হবেই, এগুলো প্রস্তুতি রাখতে হবে। কিন্তু এইটাকে হ্যান্ডেল করার জন্য পুলিশ, দেখেন পুলিশ এখন এতটাই নাজুক, তারা খুব প্রয়োজন না হলে তারা থানার বাইরে যাচ্ছে না। তাহলে এখানে যদি প্রয়োজন বোধ করতো তো অবসরপ্রাপ্ত যারা আছে সশস্ত্র বাহিনীর সদস্য, তাদেরকে পার্ট টাইম নিয়োগ দেওয়া যেত, কিন্তু এগুলি কিছুই করা হচ্ছে না। তো সুতরাং সবকিছু মিলে একটা লেজে গোবরে একটা মানে কিভাবে আর কি
তাড়াতাড়ি এখান থেকে ছুটে বেরোয়। এবং প্রফেসর ইউনূস সাহেব বলেন এই রকমের পর্যায়ে গিয়ে এরকম কথা বলাও যায় না যে আমরা চেষ্টা করছি, পারি নাই, হইলে ভালো, না হলে এইভাবে দায়িত্বহীন কথা এসব বলে তো হয় না। ওনার যে আমাদের দুর্ভাগ্য যে ওনার মতো একজন আন্তর্জাতিক প্রভাবশালী একজন মানুষকে আমরা কোনোভাবে কাজে লাগাতে পারছি না। এটাই জাতি আসলে অভাগা জাতি, তো অভাগা জাতি হিসাবে এরকম প্রতিবার মূল্যায়ন করতে পারবো না। আর ওনারা এখন, আমি শিওর যে সকল উপদেষ্টারা এখন মানে বলছে কিভাবে একটা দিন গেল আর একটা দিন গেল, তারাও তো ক্লান্ত হয়ে যাচ্ছেন। ক্লান্ত না, তারা শারীরিক মানসিক ভাবে। আমি ওই একটা জিনিস প্রথমে বললাম যে তাদের কিছু দায়বদ্ধতা আছে, তারা সব জায়গায় অন্যায়ের কাছে মাথা নত করবে না, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু কথা হলো পরিস্থিতি ম্যানেজ করতে পারছেন না। আওয়ামী লীগ সরকার যেভাবেই হোক না কেন জানুয়ারির 1 তারিখ কিন্তু বই দিয়েছে, এবার কিন্তু পাচ্ছে না। যে করেই হোক না কেন বিদ্যুৎ আপনাকে দিয়েছে, এখন আপনি বিদ্যুৎ দিতে পারছেন না। তো সব জায়গায় কিন্তু শুধুমাত্র যে প্রবলেমটা ছিল এটা আর কি ক্রমশ বাড়ছে। মানে ভাই যেভাবে অত সুন্দর করে গুছিয়ে বললেন যে এটার আমি একটাই মর্মার্থ বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকার খুব একটা স্বাচ্ছন্দ্যে নেই, এবং প্রত্যেক দিনে যদি 2টা করে গড়পড়তা আন্দোলন চাপিয়ে দেওয়া হয় তাহলে তাদের জন্য এটা খুব নাভিশ্বাস হয়ে যাচ্ছে। অনেক বড় চ্যালেঞ্জ। অনেক ধন্যবাদ শামীম কামাল। আমরা অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছেও শুনতে চাই, মনে করেন কিনা যে লেজে গোবরের অবস্থার কথা বলছিলেন শামীম কামাল সাহেব, আপনার কাছে কি মনে হয় স্যার আমরা যদি সেই অবস্থা হয়েও থাকে সেটা থেকে তো একটা উত্তরণের পথ খুঁজতে হবে, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার একটু গতি আনা, স্বাচ্ছন্দ্যপূর্ণ করা, সেই জায়গাটিতে আসলে কিভাবে হতে পারে? দেখুন, একটু আগে আমি প্রথমবার বলেছিলাম সেটি হলো 6 মাসে এই সরকার তার চ্যালেঞ্জগুলো কি সেটা বুঝে যাওয়ার কথা, এবং চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য তাদের কি কর্মপন্থা গ্রহণ করা উচিত সেটাও কিন্তু সরকারের বোঝার কথা। আমরা এর আগে বলেছি যে 3 মাস একটা সরকারকে অ্যাসেস করার জন্য খুব বেশি সময় না। এখনো আবার বলতে পারি যে 5 বছরের টেনিউরের জন্য যারা আসেন তাদের জন্য 6 মাস কিছু না। কিন্তু এই যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্টের জন্য 6 মাস একেবারে কমও না। তো আমরা যেটা মনে করছি যে সরকারের যে এই 6 মাসের মধ্যে তাদের যে সংকট সমস্যা যেগুলো তারা দেখেছেন, সেই সংকট সমস্যার মধ্য দিয়ে উত্তরণের কর্মপরিকল্পনা স্থির করা, এটা আমাদের কাছে প্রত্যাশিত। এই সরকারে যারা আছেন, নবীন প্রবীণ মিলিয়ে যারা আছেন, বিশেষ করে প্রবীণ যারা আছেন তারা কিন্তু অনেক অভিজ্ঞ মানুষ, নিজেদের ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত, অনেকেই হয়তো এখন বয়সের ভারে কিছুটা নুজ্জ হয়ে আছেন, কিন্তু তাদের কিন্তু অভিজ্ঞতার ঝুলিটা খুব আছে। এখন তাদের এই অভিজ্ঞতাকে তারা কিভাবে কাজে লাগিয়ে এই দেশের মানুষের প্রত্যাশার সাথে সরকারের পরিচালনায় গতিশীলতা আনবেন, এটা কিন্তু এখন একটা দেখার বিষয়। আর যে কথাটি আমরা বলতে চাই যে এই যে সংস্কার কমিশনের রিপোর্টগুলো প্রকাশ করার পর রাজনৈতিক দলগুলোর কাছে যাবে, মাঠের আন্দোলন তো একটা আছেই, সেই মাঠের আন্দোলনের সাথে এখন রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার কমিশনগুলোর কর্তৃক মানে যে সুপারিশগুলো আছে সেইগুলো নিয়ে এখন তাদের সাথে আলোচনা হবে, এবং সেই আলোচনার মধ্য দিয়ে ভিন্ন মত আসবে, নতুন প্রস্তাবনা আসবে, সেইগুলো মিনিমাইজ করার জন্য কিন্তু সরকারকে এখন একটা বড় সময় সেই দিকে তাদেরকে কিন্তু সরকারের মনোসংযোগ কিন্তু সেই দিকে এখন যাবে। এবং সেইটা যদি যায় তাহলে আইন শৃঙ্খলা রক্ষা সহ অন্যান্য ক্ষেত্রে আমাদের যে সমস্যাগুলোর কথা আমরা বিবেচনা করছি, সেই সমস্যাগুলো কিভাবে তারা মোকাবিলা করবেন সেটাও কিন্তু এখন একটা আমাদের কাছে প্রশ্ন। তবে ওই ঘুরে ফিরে একটা কথাই বলতে চাই আমরা, যে রাজনৈতিক দল যারা আছে বা আমরা যারা যেখানে আছি সেটার মধ্যেও আমাদের একটু দায়িত্বশীল আচরণ করে অন্ততপক্ষে এই সরকারের কথা তো বিবেচনা করবেনই, তার বাইরেও হলো দেশের একটা বৃহত্তর কল্যাণ। বাংলাদেশ একটা যে মানে গণ অভ্যুত্থানের মানে সাক্ষী হলো ইতিহাসে, এর আগেও দেখলেন 69-এ গণ অভ্যুত্থান হয়েছে, 90-এ গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের 2007 সালেও এক ধরনের বড় রকমের আন্দোলন হয়েছে। আমাদের সব কিছুর মধ্য দিয়েও কিন্তু ছাপিয়ে আমাদের জুলাইয়ের 24-এর যেটি হলো, বদরুদ্দিন ওমর বলছেন যে বাংলাদেশের ইতিহাসে যে 5টা গণ অভ্যুত্থান হয়েছে সবচেয়ে ব্যাপক মানে জনসম্পৃক্ততা ছিল এই গণ অভ্যুত্থানে। আপনি 69-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা ভূমিকা রেখেছেন, অগ্রণী ভূমিকাই রেখেছে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু ছাত্ররা আবার নিজেদের জায়গায় ফিরে গেছেন। কিন্তু এই বছর কিন্তু ছাত্ররা নিজেদের জায়গায় ফিরে যাচ্ছেন না, তারা ক্ষমতার অংশীদারিত্ব চাচ্ছেন। ফলে এই অংশীদারিত্বকে কেন্দ্র করেও কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা নতুন করে নিউ একটা ডাইমেনশন অ্যাড হয়েছে ইতিমধ্যেই। তো এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে। ছাত্রদের রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা এবং সেই রাজনৈতিক সংগঠনের সপক্ষে চিফ অ্যাডভাইজারের বক্তব্য, তার যে সমর্থন সূচক
বক্তব্য, সেগুলোও কিন্তু রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কে তৈরি করেছে। অনেকেই বলতে চাচ্ছেন যে তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কিন্তু ছাত্রদের প্রতি এক ধরনের তার রাজনৈতিক দল গঠনের প্রতি এক ধরনের সমর্থন তিনি ব্যক্ত করেছেন, বা এটাকে সমর্থন সূচক বলেই অনেকে নিয়ে এটার সমালোচনা করছেন। ফলে এই সরকার যখন আগামীতে নির্বাচনের দিকে যাবে, সেই নির্বাচন এই সরকারের অধীনে যখন হতে যাবে, বা এই সরকারের উপদেষ্টারা যদি কেউ রাজনীতির সাথে সংশ্লিষ্ট হন, তাহলে যে দীর্ঘদিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মানুষের যে এত লড়াই সংগ্রাম, সেটার অবস্থা কি হবে? তো ফলে আমাদের সামনে ফলে আমাদের সামনে কিন্তু চ্যালেঞ্জ অনেকগুলো। এই রাজনৈতিক দলগুলোর জন্য যেরকম চ্যালেঞ্জ, নতুন রাজনৈতিক দল আমাদের রাজনীতিতে যুক্ত হবে, একটু আগে উনি বলেছেন ওনারাও চিন্তা ভাবনা করছেন, ছাত্ররা চিন্তা ভাবনা করছেন, ইতিমধ্যেই কেউ কেউ আত্মপ্রকাশও করেছে। তো সব মিলিয়ে এই যে আগামী নির্বাচন পূর্ব পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে যে প্রতিদিনকার পরিবর্তনগুলো হবে, সেই প্রতিদিনকার পরিবর্তনগুলোকে অ্যাড্রেস করে সামনের দিকে এগিয়ে যাওয়া এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তিনি বৈঠক করেছিলেন। বৈঠক পরবর্তী তার যে প্রতিক্রিয়া, এবং সেখানে তাদের যে তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও সেখানে ছিলেন, সেখানে বলেছেন যে এই বছরটা হচ্ছে আমাদের একটা বড় সংকট, এবং তিনি বলেছেন একেবারে যুদ্ধাবস্থার যে প্রস্তুতি আমাদের থাকা দরকার, সেই ধরনের বক্তব্যগুলো কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ। এবং তিনি একজন প্রাজ্ঞ মানুষ, তিনি একজন বিজ্ঞ মানুষ। তিনি তার এই যে কাজ করার ক্ষেত্রে আমরা বাইরে থেকে অনেক কিছু সমালোচনা করি, ভিতর থেকে তো তিনি দেখছেন সবকিছু, সেগুলো দেখেই হয়তো তার এটা যে উপলব্ধি হয়েছে, সেই উপলব্ধি থেকে যদি এই মন্তব্য তিনি করে থাকেন, তাহলে কিন্তু আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে। আর একটা জিনিস একটু আগে বলেছিলেন যে আন্দোলন করলেই বলা হয় যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র তো থাকবেই। যারা দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে এই দেশের ক্ষমতার পরিকাঠামোর মধ্যে ছিলেন, তারা এখন হঠাৎ করে ক্ষমতাচ্যুত হয়ে তারা নিজেদেরকে আবার রাজনীতির মাঠে পুনঃপ্রতিষ্ঠা করতে চাইবেন না, এটা আপনি কিভাবে ভাবেন? চাইবেন, এবং সেই চাওয়াটার মধ্য দিয়ে তারা কূটকৌশলের আশ্রয় নিতে পারে, ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, কিন্তু সেটা মোকাবেলা করার দায়িত্ব হলো সরকারের এবং সরকারের সাথে যারা আছেন তাদের। তো শুধুমাত্র ষড়যন্ত্র তথ্যের কথা বলে সেটা প্রতিরোধের মধ্যে কোনো ব্যবস্থা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনার এই ষড়যন্ত্র তথ্যের কথা মানুষ একদিন ২ দিন বিশ্বাস করবে, কিন্তু লং টার্মে এটার প্রতি মানুষের আস্থা থাকবে। নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ আসলে একসময় হতাশ হয়ে পড়বেন, তারা আসলে একসময় এই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনার জায়গাটিকে ভাবতে শুরু করবেন, যেটি আসলে ম্লান হচ্ছে। আমরা সেটা চাই না। আমরা চাই যে সরকার নিশ্চয়ই আরও সতর্ক হবেন, সরকার আরও জোরালোভাবে তৎপরতার সাথে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করবার চেষ্টা করবেন এবং নিজেদের সক্ষমতা বাড়াবেন। যে কথাগুলো বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, আমরা এই সক্ষমতার জায়গাগুলো নিয়ে আরও কথা বলবো আরেকটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আমরা সংস্কারের অজুহাতে ঢিমে তালে রাষ্ট্র, এই শিরোনামে কথা বলছি। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আমরা আরও কথা বলবো আরেকটা ছোট্ট বিরতির পর। আশা করি সঙ্গেই থাকবেন। আরও একবার স্বাগত। আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি, সংস্কারের অজুহাতে ঢিমে তালে রাষ্ট্র, এই শিরোনামে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান রয়েছেন, ডিন কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। স্যার, আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনায় ছিলাম, সংস্কার, নির্বাচনী চাপ এবং মোটা দাগে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, অস্থিরতা নিয়ে আমরা কথা বলছিলাম। সবশেষ এই পার্টে যদি আমরা একটু শামীম কামাল আপনার কাছে সমাধানের বিষয়ে আসি, আপনি একটা ঐক্যের কথা বলছিলেন যে ৩০০ বছর ৩০০০ বছরের ইতিহাসে আমরা ঐক্য খুঁজে পাই না, সেটি আবার আরেকটা হতাশা তৈরি করে দেয় মানুষকে। এর মধ্যেও তো আমাদেরকে আশা খুঁজতে হবে, একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা বলবো মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা। সেক্ষেত্রে নতুন করে যারা রাজনীতিবিদ, যারাই ক্ষমতায় আসবেন, তাদেরকে কিন্তু নিশ্চয়ই জবাবদিহিতার মুখে পড়তে হবে। আগের তুলনায় নতুন করে আরেকটু বোধহয় তাদেরকে সতর্ক হতেই হবে। সেই শিক্ষাটা তো নিশ্চয়ই আমাদের জুলাই আন্দোলন একেবারে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিল। সব মিলিয়ে স্যার, এই পরিবর্তনটা নিয়ে এবং এই আশাবাদের জায়গাটা এবং ঐক্যের জায়গাটা আমাদের একটা সুযোগ এসছে কিনা এবং সেটা আমরা করতে পারি কিনা? আচ্ছা, সুযোগ আসেনি, আমি সুযোগ এটা মনে করছি না, কিন্তু একটা জায়গায় রাজনীতিবিদ থেকে শুরু করে সকল দেশের সচেতন মানুষকে গত জুলাই বিপ্লবে যে ছোট ছোট ছেলেমেয়েরা যেভাবে বিসর্জন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, জীবন বিসর্জন দিয়েছে, এদের দিকে তাকিয়ে মানবিক কারণে কিন্তু আমাদের একত্রিত হওয়া খুবই প্রয়োজন। তাহলে না হলে আমরা একদম বেঈমান জাতি হিসেবে আমাদের মানে বহন করতে হবে। এখন কথা হলো এটার জন্য মাধ্যম কি? প্রথম কথা,
আপনি রিভাইভালিজম থেকে সরে আসেন। আমি 80-র দশকে ডক্টর আহমেদ শরীফের একটা বই পড়েছিলাম, একটি আত্মপ্রত্যয়ের পুনর্বিবেচনা। 3 পৃষ্ঠার একটা প্রবন্ধ পড়তে আমি 10 বার পড়েছি। মাত্র 3 পৃষ্ঠা? 3 পৃষ্ঠার। তখন আমি ইন্টারমিডিয়েট ছাত্র। 10 বার পড়ার পর আমি এতটুকু বুঝেছি, একটা জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানে পিছনে কি হয়েছে, কি করেছে না করেছে এগুলো নিয়ে আলোচনা কোনো প্রয়োজন নাই। এখন দেখেন টক শো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ওই সরকারের সমালোচনা, এই স্বৈরাচারী কি করেছে, আমরা কি করেছি, আমাদের কি অবদান, যে কোনো প্রোগ্রামের 90% সময় যাচ্ছে এই অপখাতে। কিন্তু স্যার অতীত তো মানুষ আসলে ভুলতে চায় না। অতীতকে ভোলার দরকার নেই তো। আপনি জানেন মানে এই দগদগে ঘা তো এখন আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আর মনে করার দরকার নাই যে আমার এটা ঘা হয়েছে এই কারণে। আর যে দেশের ইতিহাসে যারা মুক্তিযোদ্ধা, যারা বিপ্লবী, যাদেরকে মূল্যায়ন করতে গেছে অগ্রাধিকার, সেই জাতি কিন্তু পিছিয়ে পড়েছে। এখানে আরেকটা পর্যায়ে চলছে, কাদের অবদান বেশি, কে কিভাবে করেছে ইত্যাদি। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে কয়েকটা জায়গায় খুব কুইকলি আমাদের সিদ্ধান্তে আসা উচিত। যেমন হচ্ছে 4-5টা জায়গা, যেমন সংস্কার, কোন কোন বেসিক সংস্কার উপরে আমরা একমত হব এবং নির্বাচনে যাব। দ্বিতীয়ত হলো বিচার। এই যে যারা আওয়ামী সরকার সময় মানে যারা ফ্যাসিস্ট সরকারের সময় যারা বিভিন্ন কর্মকাণ্ড অপকর্মের সাথে লিপ্ত ছিল, কাদের বিচার করবেন, কোন কোন পর্যায়ে বিচার করবেন সেটা নিয়ে ব্যস্ত। যেমন অনেকে এখন বলছে যে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। আমি এটা আগে বলেছি, হিমালয় পাহাড়কে হাত দিয়ে ঠেলে যাওয়া যেমন কঠিন কাজ, এটা একটা তেমন কাজ, এবং ভারত কোনোদিন এটা দেবে না। বিকজ ভারত এখন, শেখ হাসিনা হচ্ছে ভারতের আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড, সুতরাং কোনোদিনই দেবে না। তৃতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিবেন কিনা। এটা কেউ বলছেন যে তাদেরকে নিষিদ্ধ করা হোক, এটা কিন্তু ঠিক হবে না। বিকজ এখনও দেশের 25-30% মানুষ কিন্তু আওয়ামী সমর্থক এবং তাদের মধ্যে রিপেন্টেন্স নাই। কিন্তু এটা মনে করেন যে এরকম একটা অপরাধের বিচার প্রক্রিয়া না করে, বিচার প্রক্রিয়া আপনি করেন, বিচার প্রক্রিয়া আপনি কুইকলি বিচার করেন। অলরেডি আপনার 800 না কত জানি বিচার হয়েছে, এর মধ্যে অনেক মানে দানব তৈরি হয়েছে, তাদেরকে আপনি ধরেছেন, কুইকলি তাদের বিচার করে ফেলেন। যেটাই হোক না কেন, তাদেরকে যখন আপনি ফৌজদারি মামলা আসামি করবেন, তার নির্বাচনে করতে পারবে না, এভাবে আপনি তাদেরকে অযোগ্য করেন। এবং সবচেয়ে বড় দেখেন, অনেক সংস্কার হচ্ছে। আমি সশস্ত্র বাহিনী একজন সাবেক সদস্য বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংস্কার দরকার ছিল সেটা হচ্ছে সশস্ত্র বাহিনীর সরকার, গোয়েন্দা বাহিনীর সংস্কার। এই গত সরকারের মধ্যে যত দানব তৈরি হচ্ছে, তার 80% দানব তৈরি হচ্ছে সশস্ত্র বাহিনী থেকে। কই সশস্ত্র বাহিনীর সংস্কার তো কোনো কথা বলছে না কেউ। এইরকম একটা জমির উপরে আপনি এরকম একটা ল্যান্ড মাইন রেখে আপনি সামনে যাবেন, আবার কিন্তু দানব এবং আরো বিকৃত আকারে, আরো মানে কি বলবো, ভয়ঙ্কর রূপে আসবে। সুতরাং এই জাতির তো ওভাবে মুক্তি হবে না। আমাদের খুঁজে বের করতে হবে আমাদের প্রায়োরিটি কোথায়। স্যার আমাদের সময় শেষ, আমরা একেবারে শেষ মন্তব্য নিতে চাই আপনার কাছে যে আমরা ঐক্যের জায়গাটা নিয়ে যদি একটু বলতেন। দেখুন, আমরা এই সরকারের সময় সরকারের বিরুদ্ধে সমালোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো সরকারের অনেক কার্যক্রমের সমালোচনা করেছে, নির্বাচন ব্যাপারে অব্যাহত চাপ তারা তৈরি করছে। কিন্তু যখন আমাদের জাতীয় সংকট তৈরি হয়েছে এবং সেই সংকটে যখন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সরকারের মানে রাজনৈতিক দলগুলো দেশবাসীর কাছে যখন ঐক্যের ডাক দেওয়া হয়েছে, তখন কিন্তু তারা আবার এক জায়গায় দাঁড়িয়েছে। সাম্প্রতিক উদাহরণ হচ্ছে আমাদের চিন্ময় যে ব্রহ্মচারীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, সেই গ্রেপ্তারের প্রতিক্রিয়া দেশের অভ্যন্তরে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বাত্মক অপচেষ্টা হয়েছিল, এবং আমাদের প্রতিবেশী ভারত যে প্রতিক্রিয়াটি দেখিয়ে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব কি এক ধরনের হুমকি, সীমান্তে কাঁটাতারের বেড়া ইত্যাদি যে পরিস্থিতি, সেই সময় কিন্তু সরকারের আমন্ত্রণে সবাই সব বিভেদ ভুলে গিয়ে এক জায়গায় দাঁড়িয়েছে। সেই ঐক্যটা আমিও মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের যদি বড় চ্যালেঞ্জ তৈরি হয়, তাহলে এই সরকারকে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে যদি সরকার সহযোগিতা চায়, দেশবাসীর কাছে যদি সহযোগিতা চায়, সরকার করবে, এবং এর মধ্য দিয়েই কিন্তু একটা ঐক্য তৈরি করবে। এবং ঐক্যটা শুধু সরকারের একার হলে হবে না, রাজনৈতিক সকলেরই কিছু গ্রহণ বর্জনের মধ্য দিয়ে এই একটা ঐক্যের দিকে আমাদের যেতে হবে। আমাদের সময় স্বল্পতার কারণে শেষ করতে হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল দুজনকে আজকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করব আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আজকের এই আলোচনায় যে ঐক্যের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেটি যেন বাস্তবায়ন হয়, আমরা যেন আবার আশাহত না হই, সেই প্রত্যাশা আজকের আরএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন অতিথি নিয়ে। সবাই ভালো থাকুন, সবাইকে শুভকামনা।